হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেজেস ক্লাসেস। আমরা এর আগের ভিডিওগুলোতে কেমিস্ট্রি 11-এর প্রথম চ্যাপ্টার সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি বা রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা এটা বিভিন্ন টপিক নিয়ে বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমরা বিভিন্ন টপিক থেকে কতগুলো নিউমেরিক্যাল ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল মেনলি এনসিইআরটি থেকে নিউমেরিক্যাল 6টা নিউমেরিক্যাল নিয়ে সেগুলোকে নিয়ে ডিসকাস করবো। তার কনসেপ্টটাও একবার রিভিশন হয়ে যাবে। প্রথমে ক্যালকুলেট দ্য মাস পার্সেন্ট অফ ডিফারেন্ট এলিমেন্টস প্রেজেন্ট ইন সোডিয়াম সালফেট। মানে প্রশ্নটি বলছে সোডিয়াম সালফেটে Na2SO4 সোডিয়াম সালফেটে উপস্থিত মৌলগুলির ভর শতাংশ নির্ণয় কর। এই ধরনের প্রশ্নে আমাদের প্রথমে যে যৌগটা বলা হবে, যেমন এখানে Na2SO4 সোডিয়াম সালফেট বলা হয়েছে, তার আণবিক ওজন নির্ণয় করে নিতে হবে। আণবিক ওজন বের করতে হবে। কি করে বার করবো? কারণ সোডিয়ামের পারমাণবিক ভর, সালফারের পারমাণবিক ভর, অক্সিজেনের পারমাণবিক ভর Na2SO4 2, Na2SO4 2, সোডিয়াম হচ্ছে 23, 2 × 23 প্লাস সালফার হচ্ছে 32 প্লাস 4 × 16, অক্সিজেন 60। সবগুলো যোগ করলে হয় 142 হচ্ছে Na2SO4 এর আণবিক ওজন। ঠিক আছে? তো আমরা এখানে দেখলাম যে এই যে 142 আণবিক ওজন হলো, তাতে সোডিয়ামের কন্ট্রিবিউশন কতটা? সোডিয়াম হচ্ছে 2 × 23 মানে 46। তাহলে সোডিয়ামের ভর শতাংশ কিভাবে বার করবো? 46 আছে কততে? 46 2 × 23 46 আছে কততে? 142 ভাগ Na2SO4, ঠিক আছে, ইন্টু 100%, মানে 100 ভাগে কত আছে, এটা হচ্ছে মেনলি ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো যে সোডিয়াম কত পার্সেন্টেজ আছে। এটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় 32.39%। তাহলে সোডিয়াম আছে 46/142 × 100%, দ্যাট ইজ 32.39%। ঠিক আছে? এ পর্যন্ত করে আমি এরপরে সালফার আর অক্সিজেন দেখাবো। আচ্ছা, এই দিকটা তো দেখাতে পারি। সালফার আছে কতটা না, একটা সালফার আছে 32, এখানে 32 হিসাব করেছে, বাই 142 × 100%। একদম সোডিয়াম যেভাবে বার করলাম সেভাবে সালফারটা বার করতে পারি। সেটাতে পাবো 22.5, এটা ক্যালকুলেশন করে দেখতে পারো, 22.54%। তাহলে এটা সালফার বেরিয়ে যাবে। ঠিক আছে? পরে থাকলো অক্সিজেন কত? অক্সিজেন আছে এখানে দেখেছি 464 বাই 142 142 × 100%। তাহলে আমরা পেয়ে যাব অক্সিজেন কতটা আছে। ঠিক আছে? অক্সিজেন হবে 45.07%। তাহলে 07%। তাহলে এখানে আমরা তিনটে এলিমেন্ট বা মৌল আছে, সোডিয়াম, সালফার এবং অক্সিজেন, তাদের ভর শতাংশগুলো পেলাম। কিভাবে পেলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর আমরা পরবর্তী নিউমেরিক্যাল বা পরবর্তী প্রবলেমে যাব। আমাদের এগুলো নিয়ে ডিসকাশন আগের ভিডিওগুলোতে হয়েছে, যেগুলোতে নিউমেরিক্যাল আছে সেই নিউমেরিক্যালও হয়েছে। আজকে শুধু নিউমেরিক্যাল করে এই চ্যাপ্টারটা আমরা এই ভিডিওতে শেষ করব। ডিফারেন্ট কনসেপ্টের উপর নিউমেরিক্যাল করে এই চ্যাপ্টারটা আমরা এখানে শেষ করব। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে সোডিয়াম, এখানে একটা মোলারিটি বার করতে বলেছে সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম অ্যাসিটেটের পরে ফর্মুলা বলছি, অ্যাসিটেটের 0.375 মোলার দ্রবণের
দ্রবণের 500 ml এ 500 ml দ্রবণের 500 ml তৈরি করতে কত গ্রাম দ্রাব, মানে সোডিয়াম সালফেট, এখানে ফর্মুলাটা লিখছি CH3COONA, কত গ্রাম সোডিয়াম অ্যাসিটেট লাগবে, এটা হচ্ছে প্রশ্ন। 0.375 মোলার দ্রবণ করতে হবে কার না সোডিয়াম অ্যাসিটেটের, সেটা করতে কত গ্রাম সোডিয়াম অ্যাসিটেট লাগবে সেটাই হলো প্রশ্ন। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা প্রথমে এইটার থেকে শুরু করবো। 0.375 মোলার বলেছে, মানে 0.375 m, মানে কি, মানে হচ্ছে 1000 ml দ্রবণে দ্রাব আছে, মানে সোডিয়াম সালফেট, সোডিয়াম অ্যাসিটেট দ্রাব আছে সমান 0.375 মোল। ঠিক আছে, তাহলে এর 500 ml দ্রবণে দ্রাব আছে, মানে সোডিয়াম অ্যাসিটেট আছে 0.375/2 মোল। ডাইরেক্ট করে, কারণ 1000 ml দ্রবণ করতে যত মোল লাগবে 500, মানে তার হাফ ml দ্রবণ করতে তার হাফ লাগবে, এত মোল লাগবে। এখন 0.375/2, এখানে তো কত মোল চাইনি, বলেছে কত গ্রাম লাগবে, তাহলে /2 ইন্টু CH3COONA বা সোডিয়াম অ্যাসিটেটের আণবিক ওজন লাগবে। সোডিয়াম অ্যাসিটেটের আণবিক ওজন আমরা যদি হিসাব করি তাহলে দেখবো কার্বন 12, হাইড্রোজেন আছে 3টে, মানে হাইড্রোজেন 3, কার্বন 12 মানে দুটো আছে, 2 ইন্টু 12 দুটো কার্বন আছে, 3 হাইড্রোজেন 3, অক্সিজেন দুটো আছে, মানে 16 ইন্টু 2 32, আর সোডিয়াম 23। এটা হিসেব করলে দাঁড়ায় 82। তাহলে সোডিয়াম অ্যাসিটেটের আণবিক ওজন বা মোলার মাস হচ্ছে 82, মানে 0.375/2 ইন্টু 82। এটা করে যে ক্যালকুলেশন করে যে অঙ্কটা পাবো সেটাই হচ্ছে, যে মানটা পাবো সেটাই হচ্ছে উত্তর। এটা করে দেখবে, করে দাঁড়াবে 15.37 বা 38 বা 3795, আমরা 16.38 লিখতে পারি। ঠিক আছে, এত গ্রাম সোডিয়াম অ্যাসিটেট লাগবে 500 ml 0.375 মোলার সোডিয়াম অ্যাসিটেট দ্রবণ করতে। কিভাবে করলাম, 1000 ml কত আছে কি করে পাবো, এটা থেকে পাচ্ছি 0.375 থেকে বুঝতে পারছি 1000 ml দ্রবণের দ্রাব্য আছে 0.375 মোল, 500 ml আছে তার হাফ, মানে /2, আর 1 মোল সোডিয়াম অ্যাসিটেট মানে হচ্ছে 82। তাহলে এত মোল সোডিয়াম অ্যাসিটেট মানে হচ্ছে 0.375/2 ইন্টু 82, মানে 15.379। এটা হচ্ছে এত গ্রাম সোডিয়াম অ্যাসিটেট লাগবে ওই প্রশ্নে দেওয়া দ্রবণটা তৈরি করতে। ঠিক আছে, চলো আমরা এবার থার্ড অঙ্কে যাব। একটা কনসেপ্ট দিয়ে, প্রত্যেকটা কনসেপ্ট দিয়ে আলাদা আলাদা 6টা ম্যাথের কনসেপ্ট আলাদা আলাদা কনসেপ্ট থেকে নিয়েছি। এখানে সেই আমরা স্থূল সংকেত ও আণবিক সংকেত ক্লাস থার্ডটা, সেটা হচ্ছে কি না, একটি আয়রন ও অক্সিজেনের যৌগে আয়রন আছে 69.9%, আর অক্সিজেন আছে বাকিটা মানে 30.1%। 100 থেকে 39/9.9 বাদ দিলে আমরা এটা, যৌগটির আণবিক ওজন 160 হলে যৌগটির স্থূল সংকেত ও আণবিক সংকেত
বের করো, সংকেত বের করো বা নির্ণয় করো। তো আমাদের আগের ভিডিওতে দেখানো হয়েছে কি করে এম্পিরিক্যাল ফর্মুলা বা স্থূল সংকেত বের করতে হয়। তো যৌগটিতে আমরা যেটা করব, যৌগটিতে Fe অক্সিজেন, ঠিক আছে, পরমাণু সংখ্যার অনুপাত, যৌগটিতে পরমাণু সংখ্যার অনুপাত Fe/O ইকুয়াল টু কত, পরমাণু সংখ্যার অনুপাত কি করে বার করতে হয়, যে পার্সেন্টেজটা দেওয়া আছে মানে 69.9 বাই আয়রনের পারমাণবিক ওজন মানে 56 অক্সিজেন। এই 56টা হয়তো দেওয়া থাকবে আণবিক পারমাণবিক ওজন, ঠিক আছে, আর মনে রাখতে পারলে আরো ভালো। 56 অক্সিজেন আছে কত, 30.1 বাই অক্সিজেনের পারমাণবিক ওজন 16। এইটা রেশিও বার করতে হবে, তাতে আমরা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 1.25:1.88। এরকম করতে গেলে এই অঙ্কগুলোতে প্রথমে এটাকে 1 করে নিতে হবে। 1:, কেন 1.25 দিয়ে দুটোকে ভাগ করছি, তাহলে এক্ষেত্রে 1 হচ্ছে 1.88 বাই 1.25, ঠিক আছে, পাবো কত 1:1.5, এটা হবে 1.5, 1:1.5, ঠিক আছে। 1:1.5 কে আমরা পূর্ণ সংখ্যার অনুপাত করতে পারি এখান থেকে, সেটা হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করবে, 2:3, 2:3। আয়রন অক্সিজেন হচ্ছে 2:3, ঠিক আছে। এবারে এটা 2:3 যদি হয় তাহলে আমরা স্থূল সংকেত পেয়ে যাব। স্থূল সংকেত পাবো কি, Fe2, এই যে এটা থেকে Fe2O3, 2:3 হয়েছে বলে স্থূল সংকেত পেলাম Fe2O3। এখন স্থূল সংকেত থেকে যে ওজন পাওয়া যায় সেটা কত হচ্ছে দেখি, এটা থেকে 56 ইন্টু 2 ইন্টু 56 প্লাস 3 ইন্টু 16, ঠিক আছে, এটা করলে পাওয়া যায় 2 ইন্টু 56 মানে 112 আর 48 মানে 160। তাহলে 160 যদি হয় স্থূল সংকেত থেকে পাওয়া ওজন, আর এদিকে আণবিক ওজন 160 বলা আছে, সেক্ষেত্রে আমরা ডাইরেক্টলি বলতে পারি যখন আণবিক ওজন যেটা সেটাই আমরা এই স্থূল সংকেত থেকে প্রাপ্ত ওজন যদি সমান হয়, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট বলতে পারি যে Fe2O3 মানে স্থূল সংকেতটাই আণবিক সংকেত। আমার এই স্থূল সংকেত আণবিক সংকেত বোঝানোর যে ভিডিওটাতে সেটাতে এরকম মিলবে না, সেক্ষেত্রে না মিললে কিভাবে আণবিক সংকেত বের করতে হয় সেটা দেওয়া আছে, করা আছে এখানে। যেমন মিলে গেছে আণবিক ওজনটা সাথে স্থূল সংকেত থেকে প্রাপ্ত ওজন 160 মিলে গেছে, তাই স্থূল সংকেতটাই আণবিক সংকেত, ঠিক আছে। এটাই হচ্ছে আণবিক সংকেত স্থূল সংকেত বের করার নিয়ম। আমরা এরপরে পরবর্তী কনসেপ্টে নিউমেরিক্যালে যাব। পরবর্তী কনসেপ্টে নিউমেরিক্যালে যাব, সেই নিউমেরিক্যালটা হচ্ছে আমরা দেখেছি যে পারমাণবিক ওজন বেশি, এটা একটা কোশ্চেনের অ্যান্সার, পারমাণবিক ওজন বেশিরভাগ ক্ষেত্রে ভগ্নাংশ হয়, অথচ পারমাণবিক ওজন হয় কেন, নিউট্রন আর প্রোটনের জন্য যেটা পরমাণুর মধ্যে থাকে। পরবর্তী চ্যাপ্টার আমরা পরমাণু গঠন পড়াবো, তখন আমরা ডিটেলসে বলবো। যে কোনো জিনিসের ওজনই হয় নিউট্রন আর প্রোটনের জন্য, সেটা নিউক্লিয়াসে থাকে, সেটা তো একটা পূর্ণ সংখ্যা। তাহলে পারমাণবিক ওজন ভগ্নাংশ হয় কেন, সেটার একটা উত্তর এখানে দেব। ক্লোরিনের দুটি আইসোটোপ Cl35 and Cl37 প্রকৃতিতে যথাক্রমে
যথাক্রমে 75% ও 25% আছে। 75% ও 25% আছে। ক্লোরিনের পারমাণবিক ওজন, পারমাণবিক গুরুত্ব বা ওজন, পারমাণবিক ওজন বের করো। এখান থেকে বলা বা আর একটা কথা বলা থাকতে পারে, গড় পারমাণবিক ওজন বলতে পারে। পারমাণবিক ওজনের জায়গায় গড় পারমাণবিক ওজন বলতে পারে। কি করে করতে হয় এটাতে? কি করব, পার্সেন্টেজটা কত আছে? 75 × 25, 75 আর 25। 75 আছে কোন আইসোটোপটা? যেটার পারমাণবিক ভর বা যেটার ভর সংখ্যা হচ্ছে 35। ঠিক আছে, এটা হলো 75 × 35 প্লাস 25% আছে যেটা, সেটার ভর সংখ্যা হচ্ছে 37। এটা করে বাই 100 কেন আমরা 100টা নিয়েছি, 75% আর 25% যোগ করলে হয় 100%। তাহলে এটা করলে যেটা সংখ্যাটা, যে অ্যান্সারটা বেরোবে 35.5। কোশ্চেন করে দেখে নেবে। তো এটা থেকে আমরা দেখতে পেলাম যে ক্লোরিনের গড় পারমাণবিক ওজন বা পারমাণবিক ওজন, যেটা খুশি গড় পারমাণবিক ওজন বলতে পারে, আবার শুধু পারমাণবিক ওজন বলতে পারে, সেটা হলো 35.5। হিসেব করার নিয়ম হচ্ছে যে পার্সেন্টেজে যেটা আছে, 75% আছে 35 এই আইসোটোপটা, প্লাস 25% আছে এই আইসোটোপটা 37, দুটোকে যোগ করে 100 দিয়ে ডিভাইড করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাই হচ্ছে প্রকৃত পারমাণবিক ওজন বা গড় পারমাণবিক ওজন ক্লোরিন। ওকে, আমরা নেক্সট নিউমেরিক্যালের দিকে যাব। বলছে 3 মোল ইথেনে 3 মোল ইথেনে, তিনটে কোশ্চেন আছে। নাম্বার 1, কার্বনের মোল সংখ্যা। 3 মোল ইথেনে কার্বনের মোল সংখ্যা, কত কার্বন আছে? 40 কার্বন আছে 3 মোল ইথেনে। মোল হাইড্রোজেনের মোল সংখ্যা, আর ইথেনের অণু সংখ্যা। এই তিনটে জিনিস আমাকে এটা থেকে বার করতে হবে। 3 মোল ইথেন আছে, ঠিক আছে। 1 মোল ইথেন ফর্মুলা লাগবে, C2H6 হচ্ছে ইথেনের ফর্মুলা। 1 মোল ইথেনে কার্বন আছে 2 মোল, যেটা ফর্মুলা দেখাচ্ছে 2 মোল। তাহলে প্রথম কোশ্চেনে আছে কার্বনের মোল সংখ্যা 3 মোল। 1 মোল ইথেনে আছে 2 মোল কার্বন, 3 মোল ইথেনে আছে 6 মোল কার্বন। ঠিক আছে। নেক্সট নাম্বার 2 কোশ্চেনে হচ্ছে হাইড্রোজেনের মোল সংখ্যা। হাইড্রোজেনের মোল সংখ্যা কত? এখানে 6 আছে, 1 মোলে 6। তাহলে 1 মোলে একটা মলিকুলার মাসে, মলিকুলার ফর্মুলা, তাতে আছে 6। 1 মোলে 6 মোল হচ্ছে 1 মোল ইথেনে 6 মোল হাইড্রোজেন আছে। তাহলে 3 মোল ইথেনে থাকবে 3 × 6 মানে 18 মোল হাইড্রোজেন। ঠিক আছে। তারপরেরটা ক্যালকুলেশন করতে হবে যে ইথেনের কত মোল আছে। ইথেনের নাম্বার, ইথেনের অণু সংখ্যা বলেছে। 1 মোলে অণু সংখ্যা কত না 6.1 মোলে অণু আছে। অণু সংখ্যা কত? 6.022 × 10⁻23। আমরা জানি যে কোনো কিছুর 1 মোলে এই সংখ্যক অণু থাকে। যে কোনো যৌগের 1 মোলে অণু সংখ্যা 6.022 × 10⁻23 বা অ্যাভোগাড্রো সংখ্যা হয়। ঠিক আছে। তো 3 মোলে আছে, 3 মোলে অণু সংখ্যা কত? 6.022 × 10⁻23 × 3, তাহলে হবে 18.066 × 10⁻23। তাহলে ইথেনের অণুর সংখ্যা হচ্ছে 18.066 × 10⁻23। তিনটে কোশ্চেন ছিল, তিনটে কোশ্চেনের অ্যান্সার নিশ্চয়ই বোঝা গেছে। এরপরে আমরা
পরবর্তী অঙ্কে যাব, পরবর্তী মডিউলে যাব। সেটা হচ্ছে ওটাই আমাদের আজকে শেষ নিউমেরিক্যাল, 6th নিউমেরিক্যাল। সেটাতে বলছে একটা রিঅ্যাকশন দিয়েছে, a প্লাস b2 ইকুয়াল টু ab2, a প্লাস b2 ইকুয়াল টু ab2। বলছে যে প্রত্যেকটা ক্ষেত্রে লিমিটিং রিয়েজেন্ট কোনটা বলতে হবে। লিমিটিং রিয়েজেন্ট এটা আমরা আগে আমাদের ডিসকাশন হয়ে গেছে ভিডিওতে। তো এখানে বলেছে, প্রথমে দিয়েছে 300 অ্যাটম, 300 পরমাণু A প্লাস 200 অণু, 200 অণু B, এটা আছে। তাহলে এখানে লিমিটিং রিয়েজেন্ট কি? পরিষ্কার দেখো, এখানে একটি A পরমাণুর সাথে একটি B2 অণু বিক্রিয়া করে, দিয়ে বিক্রি করতে পারে। এটা একটি পরমাণুও বোঝায়, একটি অণুও বোঝায় A, ঠিক আছে? এটা একটি অণু বোঝায়, শুধু অণু বোঝায়। B2 এর একটা অণু B2, তার মানে একটা পরমাণু এর সাথে একটা অণু B2 রিঅ্যাক্ট করে। তাহলে 300 পরমাণু এর সাথে কত অণু B লাগবে, B2 লাগবে না? 300 এর সাথে লাগবে 300, এটাও 300 লাগতো, কিন্তু আছে 200। তাহলে B হলো লিমিটিং রিয়েজেন্ট। অ্যান্সার হচ্ছে B। লিমিটিং রিয়েজেন্ট কে না B, কারণ B কম আছে। 300 পরমাণু এর সাথে 200 পরমাণু, 200 মলিকুল অফ B লাগবে, কিন্তু এখানে আছে 200। 300 এর সাথে 300 লাগবে, এখানে আছে 200। তাই বিটা হলো লিমিটিং রিয়েজেন্ট, ঠিক আছে? প্রথম ক্ষেত্রে হচ্ছে বিটা লিমিটিং রিয়েজেন্ট। ওকে, এরপরে আছে নেক্সট কোশ্চেন। আমরা একটা করে কোশ্চেন করে সেটার অ্যান্সার করবো এই রিঅ্যাকশনটা থেকে, ঠিক আছে? তো কি আছে নেক্সট কোশ্চেন? বলছে 2 মোল A প্লাস 3 মোল B, তাহলে লিমিটিং রিয়েজেন্ট 2 মোল A প্লাস 3 মোল B। মোল হিসেবে যদি দেখি, 1 মোল A এর সাথে 1 মোল B লাগবে, 1 মোল B2, তার ফর্মুলা মানে আণবিক সংকেত হচ্ছে B, ওই মোল ওটা। তো 1 মোল এর সাথে 1 মোল B2 লাগবে, এর আগে কোনো সংখ্যা নেই, তার মানে দুটোই এক এক আছে। তাহলে এখানে 2 মোল এর সাথে 3 মোল B আছে, তাহলে এটা কম আছে। 3 মোল B এর জন্য 3 মোল A লাগবে। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে লিমিটিং রিয়েজেন্ট কে হচ্ছে A, ঠিক আছে? এখানে লিমিটিং রিয়েজেন্ট A। এরপরে থার্ড কোশ্চেন, এটাতে বলেছে যে 100 পরমাণু 100 atoms of A, 100 পরমাণু A প্লাস 100 মলিকুল B। 100 পরমাণু এর সাথে 100 মলিকুল B দিয়েছে, কিন্তু 100 পরমাণু এর সাথে 100 পরমাণু B2 লাগবে, কিন্তু এখানে এটা 100 পরমাণুর সাথে 100 পরমাণুই আছে। তাহলে নো লিমিটিং রিয়েজেন্ট, নো ইজ দ্য অ্যান্সার, নো লিমিটিং রিয়েজেন্ট। এটাতে ঠিকঠাক আছে, যার সঙ্গে যতটা দরকার ততটাই আছে, দেওয়া আছে, সুতরাং নো লিমিটিং রিয়েজেন্ট, ঠিক আছে? নাম্বার 4 কোশ্চেন হচ্ছে 5 মোল A প্লাস 2.5 মোল B। 5 মোল A প্লাস 2.5 মোল B। আমরা তো দেখলাম 1 মোল এর সাথে 1 মোল B2 লাগে বা B লাগে, ঠিক আছে? এখানে B বলুক বা B2 বলুক, মোল কিন্তু এটা 1 মোলই বোঝাচ্ছে। 1 মোল এর সাথে 1 মোল B2 বা 1 মোল B রিঅ্যাকশন করবে। তাহলে 5 মোল এর সাথে 5 মোল B রিঅ্যাকশন করবে B2, তাহলে এখানে বিটা কম আছে, লিমিটিং রিয়েজেন্ট। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে B, ঠিক আছে? লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে B। একদম শেষ এটার ফিফথ কোশ্চেনটা আছে 2.5 মোল এর সাথে 5 মোল B। 2.5 মোল A এর সাথে 5 মোল B। আমরা দেখতে পাচ্ছি 1 মোল এর সাথে 1 মোল B2 রিঅ্যাক্ট করবে,
তাহলে 2.5 মোল এর সাথে 2.5 মোল বি রিঅ্যাক্ট করবে, তাহলে 5 মোল বি এর সাথে 5 মোল এ রিঅ্যাক্ট করবে। তাহলে লিমিটিং রিএজেন্ট হচ্ছে এখানে এ। পরিষ্কার, এটা যত মোল থাকবে এটা তত মোল থাকতে হবে, কারণ এটা 1 মোলের সাথে এটা 1 মোল আছে। পরিষ্কার দেখা যাচ্ছে। তাহলে 5 মোলের জন্য 5 মোল এ লাগবে, তাহলে এটা 2.5 মোল আছে, 5 মোল নেই, তাহলে এটা লিমিটিং রিএজেন্ট। ঠিক আছে, নিশ্চয়ই সব অঙ্কগুলো বোঝা গেছে। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগছে, বুঝতে পারছো ঠিকঠাক, তাহলে আমার ভিডিও সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর একটু শেয়ার করবে। আর কারোর কোনো প্রশ্ন থাকলে আমার নাম্বার জেজেস ক্লাসেস নাম্বার দেওয়া আছে 9126709210, এই নাম্বারে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বারও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বা ফোন করবে, যে কোনো প্রশ্ন থাকলে তার উত্তর দেওয়া। ওকে।